নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আবার আমরা চলে এসেছি। যথারীতি আসলে আমার রবিবার দিন আমরা সারা সপ্তাহ জুড়ে অফিস থাকে, একদিন আমরা চেষ্টা করি একটু যে সাহিত্য কবি সাহিত্যিক বা সম্পাদক যারা আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, প্রবীণ নবীন সকলকেই আমরা স্বাগত, আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তো যাই হোক, আমি এটা চেষ্টা করি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের পরিচিত কবি সম্পাদক অন্তরা সিংহ রায়। তো অন্তরাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক দূর থেকে ও এসছে। নমস্কার। হ্যাঁ, অনেক কষ্ট করে ও সারাদিন খুব ব্যস্ত থাকে। বিশেষ করে দুটো পরিবার ওকে দেখতে হয়, শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি, সমস্ত কিছু কাজ সঙ্গে নিজে একজন শিক্ষিকা, স্কুলের বাচ্চাদের দেখভালের পাশাপাশি ও নিজেরও ছেলে আছে। এবং সবথেকে বড় কথা, যেহেতু হাজব্যান্ড ফোর্সে আছে, ফোর্সে কাজ করে, সেই জন্য আরও বেশি ওকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। তো সেই জন্য আজকে আমাদের লাইভটা একটু দেরিতে শুরু হলো, অনেক দূর থেকে এসছে, ওই জায়গাটা ঠিক টাউনশিপে চেনেও না। তো যাই হোক, ও এসছে, আমরা অনেক সম্মানিত বোধ করছি। অন্তরা, কিছু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব জয়ন্তদাকে আমন্ত্রণ করার জন্য, এবং শ্রদ্ধাও জ্ঞাপন করব জয়ন্তদার এই উদ্যোগ এগিয়ে চলুক। এই যে জয়ন্তদা চেষ্টা করেন সকলকে নিয়ে কাজ করার, যারা ঠিক পরিচিতির আড়ালে রয়েছে তাদেরকেও খুঁজে খুঁজে স্বপ্নের করিডোরের যে মঞ্চ, সেখান থেকে সুযোগ দেওয়ার, সেই জন্য জয়ন্তদাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা। বৌদিকেও শ্রদ্ধা জানাই, বৌদির সহযোগিতাও আমরা পাই সব ক্ষেত্রে। আর দর্শক বন্ধু যারা আজকে যুক্ত হবেন তাদেরকেও শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আর সকলে ভালো থাকবেন, এটুকু বলে শুরু করছি আজকের অনুষ্ঠান। অন্তরা, তুমি খুব সুন্দরভাবে করে কথা বলো, ভালো লাগছে। তো প্রথমেই শুনবো যে তোমার শৈশবের কথা, পড়াশোনা, বেড়ে ওঠার কথা। তোমার কি দুর্গাপুরেই জন্ম? না, আমার জন্ম আসলে হুগলিতে। আচ্ছা। আমার মামা বাড়িতে। আমার দেশের বাড়ি মেদিনীপুর ঘাটাল। তারপর আমার বাবা চাকরির সূত্রে আমি 3 বছর বয়সে দুর্গাপুরে আমরা আসি। তাই তো, দুর্গাপুরে 3 বছর থেকে দুর্গাপুরে আছি। আচ্ছা, তোমার এখনো পর্যন্ত কর্মস্থল, পড়াশোনা, বড় হয়ে ওঠা, তারপর বিয়ে হওয়া, কর্মস্থল সব দুর্গাপুর আছি, এখনো পর্যন্ত দুর্গাপুরেই আছি। তুমি দুর্গাপুরেরই, আমরা বলতে পারি একরকম। 3 বছর বয়স থেকে তো দুর্গাপুরে রয়েছে। তো বলো তোমার ছোটবেলার কথা। ছোটবেলার কথা বলতে আমরা বড় হয়েছি বিধাননগরের যে এসএপি ক্যাম্প, এসএপি 5th ব্যাটালিয়ন, বাবা পুলিশে সার্ভিস করতেন, তো সেখানে বড় হয়েছি। তো ডিসিপ্লিনের মধ্যেই কিন্তু আমাদের জীবনটা কেটেছে। মা একজন গৃহবধূ, কিন্তু মা পড়াশোনায় খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন। মায়ের শিক্ষা দীক্ষাটা একটু অন্যরকম ছিল। আমাদের পারিবারিক যে শিক্ষা সেটা হলো প্রচণ্ড মানবিক, বাবা মার কাছ থেকে যেটা আমরা পেয়েছি, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, এগুলো আমরা পারিবারিক সূত্রেই পেয়েছি। 2 বোন আমরা, আর আমার এক ভাই আছে। দিদি রেলওয়েতে সার্ভিস করে এবং আমি আছি শিক্ষকতা জগতে। আর ভাই নরওয়েতে থাকে, বিদেশে থাকে। তোমার নিজের ভাই? নিজের ভাই বিদেশে থাকে, ওখানেও বাড়ি টাড়ি কিনে নিয়েছে। তো ওখানেও সেটেল। তো মোটামুটি এইরকমই চলছে আর কি। বাবা এখন অবসর নিয়েছেন। মা একজন, আমি ছোট থেকে যেটা দেখতাম, মা যখন সারাদিনের পরে ক্লান্ত হয়ে যেতেন না, মা গানে বসতেন, মা গান গাইতে খুব ভালোবাসতেন। তারপর যখন আমি বড় হলাম, মায়ের যে সেই সাংস্কৃতিক চেতনা, সেখান থেকে আমারও চেতনা এলো, বা ওটাই সূত্রপাত, ওটাই বীজ একদম। তো বড় হওয়ার পর আমি যেটা করেছি, অনেক এরকম বাড়িতে থাকা মানুষ যারা নিজের প্রতিভাটাকে নষ্ট করে ফেলেছেন শুধুমাত্র সংসার করার জন্য, বা সংসারের সাথে বা সন্তান প্রতিপালনের সাথে সাংস্কৃতিক চর্চা করা যায় না, বা নিজের শখের জিনিসগুলো করা যায় না, এরকম অনেক হারিয়ে যাওয়া মানুষকে
তাদেরকে তুলে এনেছি, তাদেরকে মঞ্চ দিয়েছি, বহু বছর ধরে এটা করে থাকি। এবং তাদের একটা যে হয় না যে গৃহবধূকে খুব ভালো কাজ, হোম খুব ভালো মেকার কাজ। যারা হ্যাঁ। তাদেরকে দেখবে আচ্ছা দেখো, সাধারণ আমরা গৃহবধূ ভাবি, কিন্তু গৃহবধূতে অনেক কত কাজ, দায়িত্ব, কত অনেক দায়িত্ব দায়িত্ব অনেক বলো তো। দায়িত্ব। যে অনেকে বলে যে অনেকে বলতে লজ্জা পান যে আপনি কি করেন, যে আমি গৃহবধূ, কিন্তু তার মধ্যে একটা মানে আমার মনে একটা সম্মান থাকা উচিত। যে সকাল থেকে আমি অফিস একদিন থাকে না, রবিবার, কিন্তু সকালবেলা তাকিয়ে দেখি যে কত কাজ থাকে। ওরে বাবারে, বাড়িতে বসে থাকলে হাঁপিয়ে উঠি। হ্যাঁ, তো সত্যি না, গৃহবধূদের তো আমি তো মনে করি যে অনেক বেশি দায়িত্ব। হুম, এই যে তোমার ব্যাপারটাই দেখো যে তুমি যে শান্তি করে ডিউটি করতে পারো, হ্যাঁ, সবটাই। বা বাইরের কাজ করতে পারো, তার জন্য তো একটা গৃহবধূ বৌদি আছেন বলে, দিদি ভাই অবশ্যই, আছেন বলে আছে, তোমাকে সমস্তটাই। শান্তি করে তুমি সমস্তটাই, জানো আমাকে যে কিছু ঘরে করতে দেয় না। কোনো কিছু আমি তোমার অনুপস্থিতিতেও ঘরের এবং দায়িত্ব আমার ঠিক অসুস্থতার পালন জন্য হবে। এখন তো কিছুই করতে দেয় না, বলে তুমি লেখালেখি করো, আমি এই সবটা সামলাচ্ছি, বাজার একদম হাট একদম। থেকে তার মানে শুরু। বাচ্চা বড় করা, হ্যাঁ। তাতে বৌদি ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেছে। তো গৃহবধূ ব্যাপারটা আর এখন ওই কথাটা শব্দটা ঠিক চলে না, হোম মেকার বলাই ভালো। কারণ অ্যাকচুয়ালি তারা পরিবারকে ধরে রাখে। বাহ, খুব সুন্দর করে বললে। এবং তোমার যে এই কথাটা বললে, এই কথাটার সঙ্গে আমিও একমত। যে আমার মাকেও দেখতাম, মায়ের ছবি আঁকাটা যেটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে, মায়ের একটা ট্রাঙ্কের মধ্যে বন্দি মায়ের একটা খাতা ছিল ছবি আঁকার, দেখতাম অবসরে করতো, 5 ভাই বোনের মধ্যে। তো একটু পড়াশুনো অতটা হয়নি, আগেকার দিনের মেয়েদের যা হয়, কম বয়সে বাবা মা বিয়ে দিয়ে দেয়, কিন্তু খুব বলতো যে তোদের মতো পড়াশোনা শিখতে পারলাম না, কিন্তু বই পড়ার খুব আগ্রহ থাকতো, পেপার পড়তো, বই পড়তো। তো সেটা সেই সূত্রে তুমিও যেমন পেয়েছো, পারিবারিক সূত্রে সেটা। হ্যাঁ, তো আমি সেটা আর কি মাকে পরবর্তীতে আমি যখন ঘর থেকে বেরিয়েছি এই কবিতার চর্চা ধরে বা গানের জগতে, বা আমি 6th ইয়ার কমপ্লিট করেছি আবৃত্তিতে, গানেও আমি 4th ইয়ার কমপ্লিট করছি। ড্রয়িংটা আমি অনেক ছোটোবেলাতেই ক্লাস 10 বা 11 এইরকমের 6th ইয়ার কমপ্লিট করেছি, ক্লাস 10-এর মধ্যে। তো এবং গিটারও শিখেছি আমি, ওটারও মোটামুটি 2nd 3rd ইয়ার বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে ওগুলো কমপ্লিট করেছি। তো যখন আমি বেরোলাম তখন আমি মাকেও সাথে নিয়ে যে না, মাকেও সুযোগ দেওয়া, বা মা বিভিন্ন অনুষ্ঠানে, তার মানে তোমাদের অনুষ্ঠানে তোমার মাকে নিয়ে আসো? হ্যাঁ, মাকে চেষ্টা করি, বাহ, কারণ এটা কিন্তু আমাদের খুব তো ভালো কাজ। অনেক মাকে যুক্ত আনন্দ করেছো। করার সুযোগ আছে, আমাদের সুযোগও অনেক, তাদের কাছে সুযোগটা কম ছিল। তো আমরা না, তুমি বেশ, আমি দেখি মাঝে মাঝে ছবি, তুমি বাবা মায়ের জন্মদিন, বিবাহবার্ষিকী খুব সুন্দর করে বেশ পালন করো, ঘটা করে করো। না, শ্বশুরেরও জন্মদিন করি, কিন্তু আমার এবং ওনাদের অ্যানিভার্সারিও পালন হয়, কিন্তু ওনারা না ছবি দিতে, সবাই তো ছবি দেওয়া পছন্দ করে না, হ্যাঁ, ওনারা ওটা গোপনীয় রাখতে চান, তাই ওটাই মর্যাদা রেখে ওটাও গোপনীয় রাখতে চাই। আসলে বাড়িতে না একটা বাচ্চা আমার ছেলে, আর বাকি শ্বশুর শাশুড়ি, মা বাবা, ঠাকুমা ছিলেন, সবাই বয়স্ক মানুষ, তা আনন্দ দিতে ভালোই লাগে, এটাই আর খুব কি। ভালো কাজ করছো শুধু অন্তরা, তোমাকে বাড়ির দেখে না, না সকলের শেখা স্কুলেও উচিত। কিন্তু যে টিচারদের জন্মদিন পালন করা, তাদেরকে সেদিনকে দারুণভাবে একটা সেলিব্রেট করা, আমরা সবাই রান্না টান্না করে নিয়ে যাই, এগুলোও করে থাকি স্কুলের টিচারদের, মোটামুটি চলে। সব তো পরিবার, মানে লাইফটাকে তুমি সেলিব্রেট করছো একদম একদম। হ্যাঁ, জীবন মানেই তো, আমি প্রায় সময় দেখবে ফেসবুকে লিখি, জীবন মানেই উৎসব, যদি তুমি অনুভব করতে পারো, যদি তুমি এরপর তুমি যেভাবে চালিত করবে। অনেকে থাকেন খুব জটিলভাবে জীবনটাকে ধরেন, তো জীবনটা জটিল হয়ে যায়। আমার কাছে জীবন বড্ড বেশি সরল, তো যেভাবে সরলটাকে সরলভাবে ধরাই উচিত। না না, এইরকমই খুব সুন্দরভাবে এইরকম ভাবেই থাকো, এমনই থাকো, এইরকম ভাবেই চলো। তো তো যাই হোক, তুমি তারপরে তোমার লেখালেখি এবং পত্রিকা সম্পাদনার কথা একটু শুনি। লেখালেখি, কবিতা তো কবে থেকে লিখি ঠিক সেটা বলতে পারবো না। তখন ছোটোবেলাটায় আমি খুব অ্যাক্টিভভাবে অঙ্কন শিখতাম, আর মায়ের কাছে গান শিখতাম। আর কবিতা লিখেছি কবে, মানে প্রথম 2-1 লাইন পড়ার খাতাতেই লিখেছি। আর এই বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসাটা আমার জেগেছে আমার মাস্টারমশাই ছিলেন কৃপা সিন্ধু ভট্টাচার্য, তার কাছ থেকে। কারণ তিনি
এত সুন্দরভাবে বাংলা ভাষায়, তখন আমাদের বইগুলোতে পাঠ্যপুস্তকে খুব সুন্দর সুন্দর গল্প থাকতো, তাই না? তখনকার পাঠ্যপুস্তকগুলো দেখলে এত সুন্দর সুন্দর গল্প থাকতো, এবং উনি বিস্তারিত যখন প্রশ্ন উত্তর করাতেন এত সুন্দরভাবে উনি লিখতেন। এবং মহেশের গল্প, মহেশের কথা বলুন, এখনো পর্যন্ত অভাগীর স্বর্গ, এই যে এত সুন্দর সুন্দর গল্পগুলো পুরো মনটাকে নাড়া দিয়ে যেত। তো খুব ভালো শিক্ষক শিক্ষিকারা তখন তো ছিলেন। এবং তখনকার দিনে দেখো এত ইংরেজি মাধ্যম স্কুলে রমরমা ছিল না, আমরা বাংলা মাধ্যমেই পড়েছি এখন, এবং সেখান থেকেই ভালো ভালো ছেলেমেয়েরা, মাধ্যমিকে স্ট্যান্ড করা ছেলেমেয়েরা উঠে এসছে। তুমি বলো, মাধ্যমিকে স্ট্যান্ড করা ছেলেমেয়েরা উঠে এসছে। সবচেয়ে বড় কথা, আমরা 3 ভাই বোনই কিন্তু বাংলা মিডিয়ামেই পড়েছি। আর আমার ভাই যে বিদেশে আছে সে বাংলা মিডিয়াম থেকে সম্পূর্ণ পড়ে, দিদি যে রেলে সার্ভিস করেন তাও বাংলা মিডিয়ামে সেই বিষয়টা ছিল 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 অনেক, মানে খুব, মানে মানুষ বিকশিত হতে পারতো। অসম্ভব একটা চাপের মধ্যে মানুষ যেমন এখন অতটা বিকশিত, আমি তো ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়ালাম, সেইভাবে আমি উপলব্ধি করতে পারিনি যে না না, একদমই ঠিক। আমিও দেখেছি, আমার ছেলেও ইংলিশ মিডিয়াম মাধ্যমিক স্কুলে ছিল, কিন্তু নৈতিক শিক্ষার ব্যাপারটা যেটা আমরা স্কুলে পেয়েছি সেইটা কিন্তু অতটা, স্কুল বলো, এর জন্য পাঠ্যপুস্তক অনেকটা মানে ভূমিকা পালন করেছে। এবং আমরা সবচেয়ে বেশি ভালোবাসতাম যে মহাপুরুষদের অনুসরণ করা। যেমন আমরা স্বামী বিবেকানন্দ আদর্শ, আমার যখন ক্লাস 9-এ পড়ি বা 8-এ, আমার হঠাৎ করে আমি স্বামী বিবেকানন্দের এত বই পড়তে শুরু করলাম। তো আজ পর্যন্ত আমি বুঝতে পারি, আমি হয়তো বেশি দূর জানি, মানে বেশি পড়িনি উনাকে, বা বেশি আমার জানা হয়নি, যতটুকু জেনেছি অন্তত আমাদের মেরুদণ্ডটা উনি শক্ত করেছেন। এই যে মনের মধ্যে যে ভয় ভীতি বলো বা সংকোচ বা দৃঢ়ভাবে জীবনটাকে চলার যে পথটা, সেটা কিন্তু স্বামীজির মাধ্যমে কিন্তু আমি অনেকটা পেয়েছি এটা। এবং যে কোনো ক্ষেত্রে তুমি দেখবে, স্কুলেও বলো, আমি যখন স্কুলে চাকরি করতে এই স্কুলে যখন আসি, তখন আমি বর্ধমান থেকে আসি, তখন আমি মানে নিজের কাছেই একটা প্রতিজ্ঞা ছিল যে আমি এই স্কুলটাকে খুব ভালো করে তুলবো। ঈশ্বরের মানে তুমি এই দুর্গাপুরে যখন এলাম, যখন বদলি হয়ে গলসিতে ছিলাম আমি, হ্যাঁ বদলি হয়ে যখন এলাম, তো 40টা বাচ্চা ছিল, একটা মানে একদম মানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এমন একটা স্কুলের হাল ধরে। এখন সেই জায়গাটায় আজকে অনেক উঁচুতে স্কুল বিল্ডিং হয়েছে, প্রায় 170-80টা, মানে জায়গা নেই বলে আমরা হয়তো শিশুদের ভর্তি সেভাবে নিতে পারি না। সরকারি স্কুল তো, সরকারি স্কুল, সেখানের বাচ্চারা গান কবিতা অনেক বছর ধরে করে, বিভিন্ন মঞ্চে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে, সেখানের মঞ্চেও বাচ্চারা আমার কাছে নাচ শিখে নাচ করেছে। তারপরে গান কবিতা অনুষ্ঠান তো ওরা বহু বছরই করে খুব সুন্দরভাবে, তার সাথে পড়াশোনা করে। বর্তমানে আমি ওদের ব্যায়াম বা জিমন্যাস্টিক শিখিয়ে, নিজে হয়তো অতটা ভালো পারি না, কারণ অনেক আমি ব্যায়াম বাচ্চাদের শেখানোর জন্য কিন্তু আমি নিজে প্রশিক্ষণ নিয়েছি। তো সেটা 2 বছর বা 3 বছর আগে নিয়েছি। তো আমি হয়তো অতটা ভালো পারি না, কিন্তু আমার দ্বারা শেখানো বাচ্চারা আজকে সাব ডিভিশনে র্যাঙ্ক করেছে, জেলাতে র্যাঙ্ক করেছে। জিমন্যাস্টিকে জেলার মধ্যে 3টে বাচ্চা এবারই বর্ধমান জেলার খ বিভাগের প্রথম, মেয়েদের মধ্যে খ বিভাগের দ্বিতীয়, আর গ বিভাগের দ্বিতীয়, সেটি কিন্তু আমার এগুলো না প্রচার হয় না। আমরা ইংরেজি মাধ্যম স্কুলে এখন এগুলো হয়, দেখা সবাই বলে বেশি না। সেদিন যেমন আমাদের এমএলএ স্যার এসেছিলেন স্কুলে, এবার চন্দ্রশেখর বাবু, তো উনি এসে তারপরের দিন সেদিনই বিকালবেলা একটি মঞ্চে যখন আমি সঞ্চালনায় ছিলাম, উনি ঢুকলেন। তো উনি কিন্তু আমায় দেখে চিনতে পেরে এবং বললেন যে এটা অনেক বড় পাওয়া এত মানুষের মধ্যে, যে এই যে অন্তরাদি মঞ্চে আছেন, উনি আমাদের জেলার মধ্যে আমাদের দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছেন, এবং উনি মানে রাজ্যের মধ্যেও আমাদের দুর্গাপুরকে প্রেজেন্ট করেছেন ওনার বাচ্চারা। এবং আরও ন্যাশনাল এডুকেশন অফ কাউন্সিলের বাচ্চা আমার একটা 10ম হয়েছে পড়াশোনায়, স্টেট অলিম্পিয়াডে ওরা 3টে বাচ্চা, তার মধ্যে 3টে বাচ্চা সাব ডিভিশনের প্রথম, একটা জেলায় প্রথম। অ্যাকচুয়ালি সরকারি সিলেবাসের তুলনায় অলিম্পিয়াডটা একটু কঠিন হয়ে যায় ওদের ক্ষেত্রে, তাও ওরা লড়ছে। সেভাবে তো আমরা ভালো মানে শিক্ষিত মা বাবার বাচ্চা পাই না,
10% হয়তো পাই, আর বাকি তো সবাই জানে সরকারি স্কুলে কেমন বাচ্চারা, কেমন পরিবারের বাচ্চারা আর্থিক দিক তাও থেকে তোমরা পিছিয়ে কি পড়া। চেষ্টা করছো এত সুন্দরভাবে একটা গড়ে তোলা। অন্তরা তোমার কবিতা শুনি একটু, তারপরে আবার অন্য প্রসঙ্গে যাই। প্রথম যে কবিতাটি বলবো সেটি হলো প্রিয় অরুণিমাকে। এটা কি তোমার বই প্রথম বেরিয়েছিল হ্যাঁ, নাকি? এটা প্রথম বেরিয়েছিল। একটু দেখাও দর্শকদের একটু এই উদ্দেশ্যে। বাহ, আচ্ছা, এটা কত সালে মোটামুটি তাও? এটা বেরিয়েছিল 2020। আচ্ছা আচ্ছা, বাহ। প্রতি রাতে নিজেকে নেকড়ে দিই কবিতার খাতায়, আর শুকতারার বুকে মাথা রেখে ঢলে পড়ি চাঁদের বিছানায়। আবারও সকাল হবে অরুণিমা, আবারও শিউলি তলায় ভোরের শিশিরে রেখে যাব একটা আধ ফোঁটা প্রেম। ঘুম ভেঙে তুলে নেব সবটুকু, শুরু হাজারটা গল্পের, যেমন শুরুটা হয়েছে প্রতিবার। মনে হয় ফিরতি টেনেই মুখোমুখি বসে আছি দুজনা, আদুরে দৃষ্টি ছুঁয়েছে আপন যেটুকু, মাঝখানের দূরত্বে বেঁচে থাকে রাশি রাশি না বলা কথা। প্রেমে কবিতার মালা গাঁথি আপন মনে, তুমি তা টের পাওনি হয়তো, হয়তো আমি তা বুঝতে দিইনি। এ আমার একান্ত আপন অরুণিমা, এইটুকুতেই আমার মুক্তি। বাহ, খুব সুন্দর। বইটির নাম প্রিয় অরুণিমাকে। বাহ। আমাদের সঙ্গে এসেছেন অসিতবাবু, মরিয়াম আলমও দেখছেন। অসিতবাবু একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ, ধন্যবাদ। স্বপ্নের করিডোরের থেকে সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন কবি ও সম্পাদক অন্তরা সিংহ রায়। তো অনেক ব্যস্ততা সময়ের মধ্যেও সময় করে এসেছে, আজকেও অনেক দূর থেকে এসছে। খুব সুন্দর শিক্ষা নিয়ে, শিক্ষার হাল নিয়ে অনেক কথা বললো। অসিতবাবু দেখুন, দেখতে দেখতে প্রশ্নও করতে পারেন কিছু। আচ্ছা, পড়ো কবিতা। আচ্ছা, পরবর্তী যে কবিতা পড়ব, সকলের জন্য বলে একটি পত্রিকা রয়েছে, সেই পত্রিকার উদ্দেশ্যে লেখা এই কবিতাটি, কিন্তু লিখেছি সকলের উদ্দেশ্যে। হ্যাঁ, কবিতার নাম সকলের জন্য। এই পৃথিবী সকলের জন্য, নীল আকাশ ও সবুজ মাঠ, শিশির ভেজা সকালের আলো, বৃষ্টি ভেজা স্নিগ্ধ পথ ও ঘাট, সকলের জন্য গাছের ছায়া, সকলের জন্য নদীর জল, সকলের জন্য বেঁচে থাকুক প্রতিটি গাছের ফুল ও ফল, সকলের জন্য ফুটুক পদ্ম, ভালোবাসা ভরা সকল প্রাণী, হিংসা ভুলে হাত ধরাধরি মানুষ বাঁচে মানুষের টানে। একটি সূর্য আলোকিত করে ধনী গরিব সকলের ঘরে, ধর্ম বর্ণ ও ভেদাভেদ ভুলে সকলে লড়ে সকলের তরে। সকলের জন্য শিশুর মুখে থাকুক আনন্দ হাসির রেশ, সকলের জন্য শান্তি নামক দেশ বিদেশ সুখের আবেশ, সকলের জন্য পাঠ্যপুস্তকে লেখা হোক শান্তি আদর্শ বাণী, সকলের জন্য কবির কণ্ঠ নতুন পথের দিশারি মানি, সকলের জন্য হোক সমান স্বপ্ন গড়ার এক অধিকার, মানবতা গড়বে এ আগামী, এই হোক শেষ অঙ্গীকার। সকলের জন্য উন্মুক্ত হোক প্রতিজনের হৃদয়ের দ্বার, সকলে মিলে হাতে হাত রেখে চলো গড়ি সোনার সংসার। এই পৃথিবী সবার আপন, এক হোক বিশ্ববাসীর স্বর, সকলের জন্য বেঁচে থাকুক মানুষ ও মানবতার ঘর, সকলের জন্য বেঁচে থাকুক মানুষ ও মানবতার ঘর। বাহ, সাধারণ সাধারণ, ভালো লাগলো বেশ, সত্যি। তো যাই হোক, আবার শুনবো, কবিতায় ফিরে আসবো। তোমার পত্রিকা নিয়ে কিছু কথা বলো। তুমি যে সারা বছর ধরে নানা অনুষ্ঠান করো, পত্রিকার শুরুটা হাত চলাটা কিভাবে হলো? পত্রিকা যখন আমি কবিতা লিখি, মানে যখন মানে মনে হলো যে আমি প্রকাশিত করব, তার আগে কবিতা শুধুমাত্র ছিল আমার জন্য, নিজের ভালো লাগার জন্য লিখতাম। সেভাবে যে কাউকে পড়ানো বা সেভাবে মানুষের প্রচারের জন্য
মানুষের কাছে যাওয়া, ওগুলো শুধুমাত্র ব্যক্তিগত জিনিস ছিল। আমার বন্ধু বান্ধবীরা জানতেন। যেমন যখন আমি টিচার্স ট্রেনিং করি তখন কিছু কবিতা আমি মঞ্চ থেকে বলেছিলাম, তো ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং খাতা বন্ধু বান্ধবীরা নিতেন, ওরা পড়তো, তার উপর আলপনা করা থাকতো, প্রতিটা কবিতার মধ্যে কিন্তু সুন্দর করে সাজানো থাকতো, মানে আলপনা টালপনা দিয়ে। সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার ছিল। তারপর যখন প্রথম আমার কবিতা প্রকাশিত হয়, নিজের কবিতার জন্য আমি যাইনি, আমি অন্য একজন কবিতার জন্য নান্টুরঞ্জন স্যারের কাছে আমি বললাম যে স্যার আমার এই কবিতাটা ছাপিয়ে দেবেন, অন্য একজন লেখকের কবির কবিতা। তখন উনি বললেন যে তোর কবিতাও দে, আমি প্রকাশিত করে দিই। স্যার খুব স্নেহ করেন, তো প্রয়াস পত্রিকার সম্পাদক যে উনি প্রথম আমার কবিতা কিন্তু প্রকাশিত করেন। তখন অনেকেই প্রশংসা পায় এবং অনেকেই জিজ্ঞাসা করেন যে কে, ওখান থেকে কিন্তু আমার অনুপ্রেরণা শুরু প্রকাশিত করা। তারপর অনেক পত্রিকায় আমি দিই, প্রকাশিত হয়। আর সম্পাদনার কাজটা শুরু হয় একটি কলকাতার পত্রিকা ও একটি কবিতা ছাপানোর জন্য। এগুলো তো হয় কবিতা, ধরো অনেকের কাছে ব্যবসার মতো বা পত্রিকা, আমার কাছে 800 টাকা নিয়েছিল, মানে এরকম আছে। তো সেই যে আমার মনে হলো যে সত্যি তো এইভাবে তো একটা কত মানুষ থাকে, আমার মতো কত মানুষ রয়েছে যারা ভালোবেসে এই পথে আসে। প্রকৃতভাবে যেহেতু চাকরি করি, আমার সাহিত্যে বা এই 800 টাকাটা বড় ব্যাপার না, কিন্তু আমার 800 টাকাটা দেবো কেন, এটা একটা বড় ব্যাপার। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি দেবো কেন। চলছে এইগুলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে প্রি বুকিং করুন, প্রি বুকিং, ওই তখন ওই প্রি বুকিংই ছিল, খুব প্রি বুকিং ছিল, কিন্তু আজ পর্যন্ত আমি বইগুলো পাইনি। তাই আমার মতো তো অনেক মানুষ আছে যারা লেখেন অথচ তাদের সুযোগ নেই। হ্যাঁ, কোথাও এই টাকা পয়সা না দিলে তার লেখা প্রকাশিত করবে না, বা তাকে জোর করে হলেও বইটা কিনতে হবে। যেখানে একটা লেখককে সম্মান দিয়ে তাকে সৌজন্য সংখ্যা দেওয়া উচিত, সেখানে তাকে জোর করে বইটা কেনানো হবে। তো তখন সেই থেকে ছোট আকারে আন্তরিক পত্রিকার প্রকাশ। এবং এটা নিহার রঞ্জন দা আছেন, উনি প্রথম বলেছিলেন তুমি নিজের পত্রিকা প্রকাশ করো। পরবর্তীতে নান্টুরঞ্জন স্যার প্রথম পত্রিকা প্রকাশে সহযোগিতা করেছিলেন, কারণ স্যার, আমি দেখেছি প্রয়াস পত্রিকা বছরে 4 বার বেরোয়, এবং স্যার বলে যে আমি তো কোনো নেশা করি না, এই পত্রিকাটা চালাই, মানুষের হাতে বিনা পয়সায় তুলে দিই। তো এই যে কথাগুলো, এইগুলো আদর্শ তৈরি করেছে। তো প্রথম 5 বছর তো বছরে 2 বার করে প্রকাশিত করেছি। এখন এই 2 বছর ঠিকভাবে হচ্ছে না, কিন্তু আবার শুরু করব। কিন্তু আর প্রতি মাসে আমরা একটা করে সাহিত্য আড্ডা করি, সাহিত্য সংস্কৃতির আড্ডা করি, যেখানে যেমন আগের মাসে হয়েছে আমাদের নজরুল জয়ন্তী, দেখলাম, বেশ সুন্দর। হ্যাঁ, তার আগের মাসে আমরা প্রায় 70 জন শিল্পী নিয়ে করেছি রবীন্দ্র জয়ন্তী। তো এই আমার বাড়িতেই আমি একটি মঞ্চ করেছি, সেখানে হল করেছি, মানুষের বসার জায়গা। এবং দর্শক বন্ধুদেরও বলবো, কেউ যদি এরকম অনুষ্ঠান করতে চান, যার সামর্থ্য নেই যে একটা হল বুক করার, কিন্তু ইচ্ছা আছে, হ্যাঁ, তো ইচ্ছা আছে, তো আপনারা অবশ্যই আন্তরিকের মঞ্চে আসুন, আপনজন সভাগৃহে আমরা আপনারা অনুষ্ঠান করুন। কত বড় মঞ্চটা মোটামুটি? তাও তোমার নিজের ঘরেই করেছো? হ্যাঁ, নিজের বড়, মোটামুটি 50 জন বসে যেতে পারে। বাবা, সেটা অনেক বড়। অনেক বড়, চেয়ার আছে 40টার মতো চেয়ার, টেবিল সব করে নিয়েছি। মাইক্রোফোন প্রায় 2টো বক্স, মাইক্রোফোন 8টা 9টা। তো সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা মানে এই চর্চাটা চলুক, মানুষ আসুক, আনন্দ পাক, এবং নিজের চর্চাটার প্রতি আরো ভালো লাগা তার বাড়ুক, সেখান থেকে আরো সুন্দরভাবে এগিয়ে চলুক। তো ভালো কাজ করছো, সত্যি খুব ভালো লাগে যত বলছো, কথাগুলো শুনে। না, আমি মানুষকে সুযোগ দিতে ভালোবাসি, কারণ আমি যদি নিজে একা এগোতে চাইতাম না, আমি হয়তো অনেক দূর এগোতে পারতাম, কিন্তু সবসময় সবাইকে নিয়েই তো কাজ করা উচিত, সবাইকে নিয়ে একদম, তাতে একটা আলাদা আনন্দ আছে। একটি বাংলা একাডেমিতে কবিতা বলার থেকে আমি যখন আমার স্কুলের যেই ঘরে, মানে যেই ঘরের বাচ্চাটির মা সকাল থেকে কাজে বেরিয়ে যান, হ্যাঁ, লোকের বাড়িতে বাসন মাজেন, তার বাচ্চাটি যখন আমার কাছে কবিতা বলে বা আমি শিখিয়ে তাকে কোনো অনুষ্ঠানে দাঁড় করাই,
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে তার মধ্যে যখন সংস্কৃতিকে জাগাতে পারি, সাহিত্যকে জাগাতে পারি, বাহ, তো সত্যি তাই। সেটা আমার মনে হয় আমার বেশি বড় কাজ। বাহ, খুব ভালো, এই খুব ধরনের মানসিকতা থাকার জন্য হয়তো দুর্গাপুরের অনেকেই মানুষ আমায় চেনেন না, কিন্তু আমি কিন্তু আমার চেনাটা কাজ বড় দিয়ে কথা না, মানে আমি চেনাটা খুশি বড় আছি। কথা নয়, এটা অনেক বড় কাজ। দেখো সত্যি করে বলতে কি এই কাজগুলো করে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। আমাকেও বলে অনেকেই, যেমন রবীন্দ্র গুহ থেকে শুরু করে বিশিষ্ট মানুষের সঙ্গে আমার পরিচিত আছে, কেষ্ট চট্টোপাধ্যায়, আরতি কুমার বসু, বলে যে জয়ন্ত তুমি সারাদিন এই একটা সপ্তাহে ছুটি পাও। আমি বলি এটা তো আমার আনন্দ লাগে, নিজের লেখালেখি করো, কিন্তু আমার এই সাক্ষাৎকারটা নিতে আমার এটা 3 বছর হয়ে গেল। সম্প্রতি তুমি দেখেছো ঝর্ণাদি চলে গেছেন আমাদের ছেলে, কিন্তু ঝর্ণাদি সাক্ষাৎকারটা আমি নিয়ে রেখেছিলাম, আবার আমি ফেসবুকে দিয়েছিলাম। অনেকে বললো বাহ, আমি জীবন্ত ঝর্ণাদিকে দেখতে পাচ্ছি। ঝর্ণাদি একটা অসাধারণ মানুষ ছিল, এবং খুব মিস করি আমার। মানে আমি আজকেই ভাবছিলাম যখন আমি প্রস্তুত হচ্ছিলাম এখানে আসার জন্য, তখন কিন্তু ঝর্ণাদি পুরোপুরি আমার চোখের সামনে মানে ভাসছিল, এবং ওনার কথা বলার ধরন, প্রতিটা ঝর্ণাদি কিন্তু বুঝতেন যে আমরা খুবই পজিটিভ মাইন্ডের মানুষ, উনি এটা উপলব্ধি করতেন, এবং সমস্ত অনুষ্ঠানে পৌঁছাতে পারি আর না পারি উনি কিন্তু আমন্ত্রণ করতেন। তোমাকে তো দেখতাম অনুষ্ঠানে, বার্ষিক অনুষ্ঠানে, আমাকেও তোমাকে থাকতে হবে, কিছু না হোক তুমি থাকতে হবে, পাশে থাকতে হবে। এবং শুধু তাই না, খোঁজ নিতেন ঝর্ণাদি না আমার সঙ্গে একটা পারিবারিক সম্পর্কের মতন। মানে যেই সময় ঝর্ণাদি চলে গেলেন তার আগের দিন আমাকে ফোন করেছে, সেই সময় আমার মিসেস ছিলেন না, ব্যাঙ্গালোর গেছিলো। তো আমাকে বললো তুমি কি করে খাচ্ছ, তুমি আমার বাড়িতে চলে আসো, খাওয়া দাওয়া করবে, তোমার একা অসুবিধা হচ্ছে। মানে এই যে নিজে এতটা অসুস্থ, তার মধ্যে আবার হাসপাতালেও আমার ডিউটি, হাসপাতালে আসলে আমার অফিসে আসতেন, দেখা করে যেতেন, বলতো তুমি কেমন আছো। আমি বললাম এইবারে যখন এসেছিলেন, আমি বললাম দিদি আপনাকে কিন্তু খুব অসুস্থ লাগছে। বলছে না আমার মাঝে মাঝে জ্বর আসছে, আমার শরীরটা একটু মানে এবারে সাংস্কৃতিক যে প্রতিযোগিতাটা হয় সেখানেও দেখলাম যে দিদির শরীরটা কিন্তু অনেকটা ভেঙে গেছে। আমি বললাম দিদি আপনি কিন্তু রেস্ট নিন একটু, এই যে তখন বিভিন্ন সভা হচ্ছিল, পার্টির সভা, সেগুলো আমি বললাম না, বলছে না বারণ করলেও আমাকে যেতে হয়, খুব জোর করে। তো আমি তখনই বললাম যে দিদি একটু রেস্ট নিন, একটু আপনার এই সময় রেস্টের দরকার। তো যাই হোক, এইসব মানুষগুলো চলে যাওয়া মানে অনেকটা মানে শূন্যস্থান হয়ে যাওয়া, এবং ওই ভালো মানুষরা চলে যাচ্ছে, ভালো মানুষরা চলে যাচ্ছে, সত্যি তাই। আর ওনারাই তো আমাদের পথটা তৈরি করেছেন। তো অন্তরা একটা গান শুনি, তুমি তো খুব ভালো গান করো, একটা ভালো না তোমাকে জানি না। নমস্কার, আমাদের কানেকশন আজকে খুব ডিস্টার্ব করছে, কারেন্টের সমস্যা হচ্ছে, তো আপনারা সকলে থাকবেন সাথে। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কবি এবং আন্তরিক পত্রিকার সম্পাদক অন্তরা সিংহ রায়। তো খুব ভালো আলোচনা হচ্ছে, এবার ওর মুখ থেকে একটা গান শুনে নিই, তারপর আমরা আবার কবিতা এবং আলোচনায় ফিরব। যেই আমি আসলে আজকে গানের খাতাটা ভুলে গেছি, একটি গান যেটা বাচ্চাদের আমি তোলাচ্ছিলাম এই সপ্তাহের মধ্যে, প্রথমে সেটাই করি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ
পেতে পারে না ও বন্ধু। বাহ, অসাধারণ গান, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আজকাল আর এইসব গান শুনতে পাওয়া যায় হ্যাঁ, না সত্যি। ভূপেন হাজারিকার এই ভূপেন গান, হাজারিকার হ্যাঁ। গান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, এই গানটি একটু ধরি, রবীন্দ্রসঙ্গীত। এটা আমাদের প্রার্থনা সঙ্গীতে গাইতে হতো, তখন মানে বুঝতাম না, ছোটবেলায় গড় করে মুখস্থ বলতাম। এখন হ্যাঁ, বুঝি। একদম একদম, এটা প্রার্থনা সঙ্গীতই একরকম। শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান, চির শক্তির নির্ঝর নিত্য চরে লহসে অভিষেক ললাট পরে। তব জাগ্রত নির্মল নূতন প্রাণ, ত্যাগ ব্রতে নিক দীক্ষা, বিঘ্ন হতে নিক শিক্ষা। নিষ্ঠুর সংকট দিক সম্মান, দুঃখই হোক তব বিত্ত মহান। দুঃখই হোক তব বিত্ত মহান। চলো যাত্রী চলো দিন রাত্রি, করো অমৃত লোক পথ অনুসন্ধান। চলো চলো যাত্রী চলো দিন রাত্রি, করো অমৃত লোক পথ অনুসন্ধান। জড়তা তামস হরে তীর্ণ, ক্লান্তি জল করো দীর্ণ বিদীর্ণ। দিনান্তে অপরাজিত চিত্তে, মৃত্যু তরুণ তীর্থে করো স্নান। শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান। বাহ, অসাধারণ। সত্যি বেশ একটা স্পিরিট পাওয়া যায় সব গানগুলো শুনলে। হ্যাঁ, এরকম অসংখ্য গান, এই ধরনেরই গান বাচ্চাদের শেখানো হয়। তো তো তুমি চাটা খেতে খেতে হ্যাঁ, বলো। হ্যাঁ। তো এই ধরনের গানগুলোই আসলে করা হয় বিদ্যালয়ে বলুন বা অভ্যাসের মধ্যে। এখন আর বাড়িতে বসা একদম হয় না, সেই সময়ও নেই, পরিস্থিতিও নেই। তো বিদ্যালয়ে বাচ্চাদের শেখানোর সাথে সাথে তাই অনেক সময় হয় যে নতুন গান যখন ধরি তখন সুরটা একটু এদিক ওদিক হয়, আবার করতে করতে অভ্যাস হয়ে যায় তখন। যেমন মানুষের জন্য আমার কাছেও এক নতুন গান বাচ্চাদের শেখাচ্ছি। তো এইভাবে চলছে দাদার সঙ্গে। না, তা খুব ভালো চলছে। তুমি চা খেতে খেতে কথা বলো। তো যাই হোক, তো আজ আমি আরেকটি প্রশ্ন তোমাকে করতে চাই যে আজকের দিনে যে একটা সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখছি যে মানুষের একটা নৈতিক অধঃপতন, শুধু শিশুরা নয় বড়দের মধ্যেও দেখছি একটা নীতিগত একটা অধঃপতন। কেউ কাউকে খুন করছে, সহ্য করতে পারছে না, কেউ কাউকে মানে একটা সম্পর্কে টানা পড়েন, সমস্ত দিক দিয়ে একটা জটিলতা। এই সম্বন্ধে তোমার কি মতবাদ যে কোথাও কি একটা শিক্ষা মানে শিক্ষার বাড়িতে পারিবারিক শিক্ষা থেকে শুরু করে বা স্কুলের যেসব বাচ্চারা বড় হচ্ছে তাদের আপব্রিঙ্গিংয়ে কিছু একটা ভুল হচ্ছে বা কিছু? ভুল ঠিক শিক্ষার বিষয়টা না, মানুষ না বড্ড বেশি অনলাইনে ব্যস্ত হয়ে পড়েছেন এবং নিকৃষ্ট মানের বিষয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, শর্ট ভিডিও এবং এই ধরনের ব্যাপার। মানে যেখানে ধরুন কোনো আমার ব্রেন কি গ্রহণ করবে, হ্যাঁ ব্রেন চাই সোর্স মানে মেসেজ, ভালো মেসেজ। এরপর আমি যদি আমাকে নিজেকে বিকৃত করি তাহলে আমার কর্মকাণ্ডগুলোও তো ওই রকম হবে। তারপরে এখানে কিন্তু আমি তো অনলাইনের আগে কি হতো, ধরো অনলাইনের দোষটা তো অনেকটাই আমি দেব। আগে কি হতো, শিশুরা যখন বড় হতো না, প্রথমে তারা মা বাবার মাধ্যমে শিক্ষা পেত, শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষা পেত। এখন জগৎটা হয়ে গেছে ওপেন,
তার যেটা জানার বয়স না সেটা সেই বয়সে সে জেনে যাচ্ছে। হ্যাঁ, এবং খেলাগুলো ওই যে সমস্ত ফ্রি ফায়ার বলো, তুমি একটু দেখবে মন দিয়ে, একটি মানুষকে মেরে দেয়া হচ্ছে, রক্তের স্কিনটা ভরে যাচ্ছে, এই যে চোখের সামনে সব সময় সে দেখছে। সে তো সাইকোলজিতে খেলছে, ওটা অরিজিনাল খেলছে। সে কি খেলছে? মানুষটাকে মারার খেলাটা খেলছে। তো এইভাবে না মানুষ হিংস্র হয়ে উঠছে, ভেতর থেকেই হিংস্র হয়ে যাচ্ছে, এবং মানুষের ধৈর্য কমে গেছে সারাদিন। এর পেছনে একটা কারণ আছে, আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, মানে কাজের সময়টা। আমরা বড়রাই যখন ফোনটা ধরবেন, আপনার 1 ঘন্টা চলে গেল। হয়তো আপনি কাউকে ফোন করার উদ্দেশ্য নিয়ে ফোনটা ধরেছেন, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে চলে গেছেন, ফেসবুকে চলে গেছেন, কে কি করলো সেখানে চলে গেছেন। এবং এত মানে অপ্রয়োজনীয় জিনিস আমরা ঢুকিয়ে নিচ্ছি, যেটা জীবনে যতটুকু দরকার সেটা মানে সেই দরকারি জিনিসটা কিন্তু সরে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে আদর্শগত যদি বাবা মারা এখন তো পেরেন্টিং তো খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। বাবা মা শেখালেও যে বাচ্চা নেবে, এটা একটা বড় ব্যাপার। সদ্য অচল কুমার মুগুহ দেখছেন, বর্ষিয়ান কবি, ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের আন্তরিক শ্রদ্ধা। তো খুব ভালো বললে অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে এখন। তো ধরো সবকিছু যেন মানুষ মনে করে যে সবকিছু ধরার মধ্যে আমার, এবং কাউকে রেসপেক্ট করা, শিক্ষকদের যে রেসপেক্ট করা, অভিভাবকরা যে একটা শিক্ষকদের রেসপেক্ট করা আগে ছিল, ব্যাপারগুলো ছিল। এখন কিন্তু এগুলোও অনেক, গুরুজনদের রেসপেক্ট কিন্তু এখন অনেকটা কমে এসেছে। সবই মানুষ ভাবে আনন্দের সম্পর্ক, সবই করা যায়। এবং বাচ্চাদের সবকিছু পেয়ে কিছু না পেলে সুইসাইডিং টেন্ডেন্সি অনেকে আমি দেখলাম রিসেন্ট এক ঘটনা। তা তো দেখো, একটা মানুষ যদি আমরা এই ফোনটাতেই যদি আমরা সুপথে লাগাই, যেমন যন্ত্র যখন রয়েছে, যেমন বিজ্ঞান আবিষ্কার না মানে আশীর্বাদ না অভিশাপ, এটা আগে আমরা রচনা ছোটবেলায় করেছি। হ্যাঁ, এবার তুমি কিভাবে সেটাকে ব্যবহার করছো। এবং আমার যতদূর মনে হয় যে এইভাবে যে জেনারেশনটা আমাদের এতকাল হয়েছে, যেমন আমাদের দাদুরা, তারা যতটা উন্নত ছিল তার থেকে বাবারা উন্নত একটু বেশি, আবার বাবাদের থেকে আমরাও একটু বেশি শিক্ষিত হয়েছি। এবার জেনারেশনটা কিন্তু একটু একটু করে উঠেছে, যেটা ভারতবর্ষের ইতিহাস বলছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, এই সবাই বলছে যে জেনারেশনটা তাদের কনসেন্ট্রেশন নেই, তাদের এই। তো আমার মনে হয় অনেক দেশেই সেটা বন্ধ আছে। শিশুদের হাতে যদি মোবাইলটা না দেওয়া বন্ধ করা উচিত, ওটা একদম। এবং এটা হচ্ছে আবার জানো তো, অনেকে আবার রিসেন্ট আমি একটা ইয়েতে দেখছিলাম, মোবাইলে ভালো দিক আছে না, সেটা দেখছিলাম আমেরিকা থেকে শুরু করে বড় বড় দেশে আবার কিন্তু ওরা ফোন, ওই বড় ফোন নয়, ছোট ফোনে ফিরে যাচ্ছে। এই যে টাইম নষ্ট হয় এই সোশ্যাল মিডিয়া এইসব দেখার থেকে, আগে যেমন ছোট ফোনগুলো ছিল, শুধু ফোন করার জন্য ফোনটা ইউজ করব। হ্যাঁ, এই ফোন এইভাবে আসার জন্য কিন্তু আমাদের দেশের যে একটা ভীষণ ক্ষতি। আমরা যে নবীন যে জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের কিন্তু দারুণভাবে একটা ক্ষতি হচ্ছে। সুবিধাও যেমন আছে, এবং সেটা সবাই তো আর সুপথে ব্যবহার করতে পারবে না। ছোট মানুষ ওরা থাকবে, ওরা বিনোদনের দিকেই বেশি যাবে। এটা কে ওদের শেখাবে যে এটা দেখো, এটা দেখো, ওটা মানবেও না। এতে সাইকোলজিক্যাল একটা ভীষণ এফেক্ট হচ্ছে। এবং আগামী দিনে এখন তো অনেক মানুষের মধ্যেই তো আমি ধৈর্য বলো, আদর্শগত বিচ্যুতি বলো, অনেক কিছু তো কমে এসেছে। মানুষ ঈর্ষাকাতর হয়ে উঠেছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। তারপর কি অনলাইনে আমরা তো সবাই যেটা করি, ফেসবুকে বলো, ভালোটাই শেয়ার করি। আমি যে নুন দিয়ে ভাত খেলে আমি সেদিনটা শেয়ার আর করলাম না, হ্যাঁ, কিন্তু আমি যেদিন 10টা পদ দিয়ে খাচ্ছি সেদিনটা ভালোটা শেয়ার করি, ভালো পড়লে সেটা শেয়ার করি। তো মানুষের মধ্যে একটা কম্পিটিশন বেড়ে গেছে যে আমাকে এটা কিনতে হবে, আমাকে এটা পড়তে হবে। এই যে একটা সামর্থ্যের বাইরে সবকিছু সামর্থ্যের বাইরে যে কোনো কিছুই চলে গেলে
তখন অধৈর্য হয়ে যাচ্ছে, সে যখন অধৈর্য। তার মন ক্ষিপ্ত থাকছে, যখন সে মালতী পাচ্ছে দি না। দেখছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ মালতী দি, অন্তরাও জয়ন্ত দেখছি খুব ভালো আলোচনা। হ্যাঁ, মালতী দিও এসেছিল কয়েক সপ্তাহ আগে আমাদের সঙ্গে, মালতী দি শিবটারি আলোচনা করে গেছেন। ধন্যবাদ মালতী দি। হ্যাঁ, সেই আলোচনাই চলছে আমাদের। তো সত্যি একদম, এবং সব কিছু মনে করো, অনেকে আমি শুনছি এখন যে তাদের নাকি শপিং না করলে ভালো লাগে না, শপিং কালচার, মানে এখন অনেকে মানে ইয়েরাও বলছে যে মানে এই যে বড় আগেকার বড় দিনে শপিং মানুষ, হ্যাঁ আগেকার আমরা কত ছোটখাটো ব্যাপারে খুশি হতাম বলো, বাড়িতে একটা পেয়ারা গাছে পেয়ারা হ্যাঁ, পেলে হ্যাঁ। কত খুশি। এই খুশিটা তো হারিয়ে গেছে এখন। হ্যাঁ। বাচ্চারা ফ্রিজ খুলে মিষ্টি খায় না, চুরি করে না, চুরি করে না, হ্যাঁ, এমা চুরি করে না, একদম তাদের তুমি ঠিক খাওয়ার বলেছিস। ইচ্ছা নেই, ফল খাওয়ার ইচ্ছা নেই। আমরা তো পাইনি, বিশেষ করে আমাদের বাড়িতে, থাকতো না, আমাদের নিজে বাড়িতে থাকতো আমুল না। স্প্রে কৌটো এলে সেটা হ্যাঁ, আমুলও খেয়ে নিতাম। লুকিয়ে রাখতো সেটা, যে খেয়ে শেষ করে দেবে বলে। তো ওগুলোর মধ্যে কিন্তু একটা সুখ ছিল, সুখ ছিল। বাবা মাও সুখী ছিল। আমরা যেমন 3 ভাই বোন একসাথে বড় হয়েছি, অত টাকা পয়সা ছিল না, বাবার একটা চাকরি, আমাদের তো দেশের ছিলই বাড়িতেও না, আমরা দেখতে খুব হতো, গরিব, হ্যাঁ। অনেক তাদের দায়িত্ব অনেক বেশি ছিল, অত বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু সুখ ছিল, সুখ ছিল। এখন অনেক কিছুই হয়তো আছে, কিন্তু মনে সেই শান্তিটা চলে গেছে। একদমই তাই না? অনেক কিছুই হয়তো আছে, অনেকেই হয়তো অনেক দর্শক কিছু বন্ধুরা আছে, মিল এবং খুঁজে পাবেন, অনেক কিছু আছে আমাদের কাছে, কিন্তু আমরা মনে সেই শান্তিটাই চলে গেছে। এবং আগে বলো বাড়িতে কত আত্মীয় স্বজনরা আসতো, আমাদের এই ছোট ছোট কোয়ার্টার গুলোতেই ওপর নিচ পুজোর সময় তো 35-40 জন আত্মীয়, হ্যাঁ, দোকান বলা আছে, সেখান থেকে জিনিসপত্র আসছে, ওপর নিচ করে শুচ্ছি, মানে একটা জায়গাও দুটো, আমাদের এরকম কোয়ার্টার ছিল, খাটের নিচে, বারান্দায়, রান্নাঘরে, সব জায়গায় বিছানা হয়েছে। মালতীদি লিখছেন অনুপরিবারের ফল। হ্যাঁ সত্যি তাই, এই যে নিউক্লিয়ার পরিবারের ফলে আজকে বাড়িতে একটা লোক এলে আমরা হাঁপিয়ে উঠি। হ্যাঁ, কিন্তু একটা সময় আমার মনে আছে ছোটবেলায় কলকাতা থেকে আত্মীয়রা আসতো, তারা চলে যায়, আমরা কান্নাকাটি শুরু হয়ে যেত, পাড়াতেও আমরা কান্নাকাটি করতাম যে না যাবেন, জুতো লোকানো, জুতো লোকানো। মাদেরও কিন্তু একটা টেন্ডেন্সি ছিল যতক্ষণ না রুটিন শেষ হবে, মানে আমার মায়ের একটা রুটিন ছিল, প্রথম দিন ধরুন টিফিনে লুচি তরকারি হবে, তারপরে হয়তো মুরগির মাংস হলো, তারপরের দিন হয়তো ডিম টোস্ট, মানে মায়ের একটা রুটিন ছিল, তারপরে পিঠে হবে, সব রুটিন যতদিন না মায়ের 5 দিনের মাথায় গিয়ে রুটিনটা শেষ হতো, মানে খাসির মাংস হয়ে ইলিশ বেগুন খাইয়ে তারপরে আত্মীয়কে ছাড়া হবে, এটা একটা রুটিন ছিল। তো ছোট ছোট জিনিসের মধ্যে, এবং আমরা ওই ধরনের পরিবারে বড় হয়েছি বলে কিন্তু আমরা বুঝতে পারি, জয়ন্তদা, বাইরে যখন বেরোই সত্যি পৃথক পৃথক মানসিকতাটা কিন্তু আমাদের পৃথক হয়ে গেছে, পৃথক হয়েছে, মানে সবাইকে নিয়ে চলারে এই ছোটখাটো ব্যাপার, ঈর্ষা কাতরতা, বা অনেক ক্ষেত্রে দেখি তো, আমরা তো বিভিন্ন বাইরেও কাজ করি, ছোটখাটো বিষয় আমাদেরকে খুব একটা প্রভাবিত করে না, সবাইকে নিয়ে চলবো বৃহৎ স্বার্থের জন্য সব সময়, যে কোনো স্কুলের স্বার্থ হোক, যেখানে ধরো কোনো একটা সংস্থার হয়ে যদি দাঁড়ায়, সেখানে তার স্বার্থের উদ্দেশ্যে মানুষের কাজ হোক, এটা সবসময় উদ্দেশ্য থাকে। খুব সুন্দর একটা বার্তা দিলে। দেখি অন্তরা, শুনি আর কিছু কবিতা তোমার। আমি একটি এই সূত্র ধরে একটি কবিতা বলি, জন্মভূমি আজ। সুভাষ মুখোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা বলে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বাহ,
এটা আমার অনেকটা শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা মনে পড়লো, যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় অসহায়, সে একটা কবিতা আছে সুন্দর। এইরকম। সত্যি মানুষ বড় অসহায়, সে যেভাবেই হোক। হয়তো এখন মনে হয় যে সবাই ভালো আছে, সবাই সুখে আছে, সবাই কিন্তু ভালো নেই, ভালো নেই, সেই কাছে- সবাই ভালো নেই। হ্যাঁ, এখন তো অনেক মানুষ আছে না, আমি যখন কোনো ধরো একটা ঘটনাই বলি, একটি কাজে একজনের বাড়িতে দুপুরবেলা গেছি, তো এক ভদ্রমহিলা দরজা খুললেন, বলে উনি তো নেই, একটু ঘরে এসো না, একটু ঘরে এসো। দিয়ে আমি বসলাম ওনার কাছে, উনি যখন আমায় অনুরোধ করছেন, বসলাম। উনি ওনার জীবনের কথা বললেন, সম্পর্কে উনি ননদ হয়, ওনার বিয়ে হয়েছিল, এবং কত জমানো কথা। আমি শুধু ওই 15-20 মিনিট ওনার ওই কথা শোনানোর জন্য কিন্তু উনি আমাকে একটু অপেক্ষা করো, ওই এটা ভালো বসো। কাজ করছেন, এখন তো হ্যাঁ, মানুষ এই যে শুনতে চায় না। তার প্রকাশ মনে যে সময় না। জমানো কথা এত, হুম। হ্যাঁ, সেখান থেকেই তো মানুষের ডিপ্রেশন আসে, সেখান থেকেই মানুষের লুকানো লুকানো কষ্ট থেকেই তুমি মানুষ কি হারিয়ে বলছো? যায়। সিটি সেন্টার থেকে, আমি তো হাসপাতালে আছি, আমি দেখি কত বয়স্ক মানুষ, 80-82 বছর, ভদ্রমহিলা একা একা একা। আমি বলি একা এসছেন কেন? বলি কে আসবে, কেউ নেই, ছেলে মেয়ে নেই, বিদেশে আছে। কিরকম মানে এটা, কত কষ্ট তাদের, দেখলে অবাক লাগে। যে আমি বলি যে ছেলে মেয়েরা আসে, মানে বা পাড়ার লোকরাও, মানে এমনও হয় যে আজকাল মানুষ একা থাকতে থাকতে এমনও হয়েছে, পাশের বাড়ি একটা ভদ্রলোক চলে গেছেন, 3-4 বছর দুর্গন্ধ বেরোচ্ছে, তারপর মানুষ জানতে পারছে। হ্যাঁ, মানে খবর নেওয়ারও লোক নেই, মানে এমন লোক নেই। হ্যাঁ, সত্যি তাই। আসলে আমাদের না মানে অনেকে, আমাদের মধ্যে অনেকেরই মনে হয় যে ছেলে মেয়ে বিদেশে থাকা মানে একটা বিশাল ব্যাপার। ছেলে মেয়েদেরকে কখনো আমাদের শেখানোটাও অনেকটা ভুল হয়, যে তুমি দেশে থাকো, দেশের ভালো কাজ করো, না দেশের অন্তরা, জন্য কাজ করো। তুমি বলছো এই কথাটা, আসলে জীবিকার জন্য, দেখো আমার ছিল ব্যাঙ্গালোরে, এখানে তো সেরকম কাজ নেই, অনেকের তো বাইরে যেতে হচ্ছে, মানে যারা একটু ভালো শিক্ষিত, বাধ্য হচ্ছে, ভালো শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার পাস করেছে, ভালো জব পাচ্ছে না, তারা তো একটু দূরে দূরে চলে যেতেই হচ্ছে তাদের। যে মানুষ বাধ্য হচ্ছে, আমাদের রাজ্যে সেরকম একটা সুযোগ নেই। 15 বছর তো আমাদের সেভাবে সুযোগ বাচ্চারা পায়নি, সুযোগ পায়নি। তুমি তো দেখেইছো সেটা। এবং সেই জন্য গোটা পশ্চিমবাংলাটা একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে একদমই, বিশেষ করে দুর্গাপুরটাও তাই, একদমই তাই। যাই হোক অন্তরা, আচ্ছা তোমাকে আমি এর পরের প্রশ্ন করব, যে নারী স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? আজকের দিনে নারী কতটা স্বাধীন? নারী স্বাধীনতা, নারী আজকের দিনে কিন্তু আমরা যেই পরিবেশে থাকি, যেমন বাঙালি জাতির মধ্যে নারীকে চিরকালই কিন্তু সম্মান করা হয়েছে, তার কথাবার্তা, নারীর আদর্শ, প্রতিটা ঘর আমাদের যেটা পরিবার, বেশিরভাগই পরিবারে কিন্তু নারীর কথাতেই, নারী কেন্দ্রিক। কারণ আমরা তো মা দুর্গাকে মা হিসেবে পুজো করি, এবং দেখো কালী মা থেকে শুরু করে সমস্তটাই, কিন্তু কোথাও একটা যে আমরা যেসব অভয়ার ঘটনা থেকে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনাও তো ঘটছে। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আসলে না, যেটা বলতে মানে তাহলে রাজনীতির কথা আসতে হয় একদম, একদম রাজনীতির কথা আসতে হলে বিগত সরকারের মধ্যে এত মানে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, যে রন্ধে রন্ধে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, এবং সেক্ষেত্রে কি হয়েছিল, সেখানে কিন্তু নারীর নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত হয়েছে, এবং সেই জন্য একটি মেয়েকে তার ডিউটি করা অবস্থায়, তাহলে তো মেয়েরা তো সাহসই করতে পারবে না যে আমরা রাতে ডিউটি। এবং সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত না। না, একদম এটা ভুল কথা। কত মেয়ে বাইরে থাকে, বাইরে কাজ করে, এবং আমি শুনেছি ব্যাঙ্গালোরে রাত্রির 1-2টার সময় মেয়েরা জব থেকে বাড়িতে ফেরে, যারা কাজ করে, এবং 1-2টার সময় জবে বেরোয়ও, প্রচন্ড নিরাপত্তা রয়েছে সেখানে। তো আরো বেশি এইগুলো বিষয়গুলোতে মানে সরকারের হস্তক্ষেপ দরকার, সমাজের হস্তক্ষেপ দরকার। এখন তো বলেইছে যে এখনকার মন্ত্রীরা বলছেন যে নারীরা সবসময় ঘুরবে অবাধে, সারা রাত তারা কাজ করবেন, কোনো এই সরকার থেকে তো বলা হচ্ছে, দেখছি বার্তা দেওয়া হচ্ছে। এবং সেটা যদি হয়, অবাধে কাজ করবেন, নিরাপদে, তারা নিরাপদে বাড়ি ফিরে আসবেন।
এটাও যদি থাকে তাহলে তো খুবই শুভ লক্ষণ একটা। এবং যে কোনো জায়গাতে এই যে 33% মেয়েদের জন্য সংরক্ষণ করা হলো, খুবই তারা উপকৃত হবে মেয়েরা, এবং কাজ করার অবাধ সুযোগ পাবে। এবং মেয়েদের আমি দেখেছি। আচ্ছা অন্তরা, তুমি এই কথাটা বলছো, এটা নিয়ে আমাকে অনেক ছেলেরা আজকে মানে আমাদের কলিগরা মানে হসপিটালে আমি শুনছিলাম যারা নতুন ছেলে জয়েন করেছে, বলছে যে দাদা এইটাতে আমাদের খুব অসুবিধা হয়ে গেল, ওদের ক্ষেত্রে একই চাকরি কম। কিন্তু তোমরা এদিকে বলছো যে ছেলে মেয়ের কোনো সমান, নারীরা আজকাল ছেলেদের সঙ্গে মাথা উঁচু করে চলবে, কিন্তু সেখানে কি সংরক্ষণের খুব দরকার? বা মনে করো বিনা পয়সায় ভাড়া যে সিস্টেমটা করেছে সেটা কি খুব জরুরি পদক্ষেপ? না, জরুরি পদক্ষেপ হয় মানে ব্যাপারটা হয়েছে যে এখনো ভাবে আমাদের দেশে নারীরা আর্থিক দিক থেকে প্রতিটা মানে ঠিক একটা পুরুষের তুলনায় যে সমাজে, কারণ আমাদের সিস্টেমটাই হলো একটা পুরুষকে এগিয়ে দেওয়া। যেমন বৌদি তোমার ক্ষেত্রে করেছে, এগিয়ে দিচ্ছে, সেরকম প্রতিটা ঘরেই তো মারা আমাদেরকে এগিয়েছে, তাই না? আমরা সন্তান হিসেবে যখন দেখি, আমার মা একজন মায়ের হাতে লেখা দেখে তখনকার যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি মাকে চাকরির অফার করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমার বাবা বলেছিলেন তুমি আমার চাকরিটাই করো। হ্যাঁ, মানে 3টে সন্তান, আত্মীয় স্বজন, দায়িত্ব কর্তব্যের চাকরিটাই করো। তো সব সময় সেইভাবে নারীরা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত মানে বিশাল আকারে নারীরা প্রতিষ্ঠিত হয়নি। তো তখনই কিন্তু সংরক্ষণের দরকার পড়ে, যখন মনে হয় যে যদি নজরুলের কথায় আসি যে নারী পুরুষ সকলেই সমান, তো যদি এবং স্বামী বিবেকানন্দও বলেছেন যদি সমাজকে এগোতে চাই তাহলে কিন্তু আমাদের দেশের নারীকে আগে এগোতে হবে, তবেই সে একটা সুসন্তানের সুশিক্ষা জন্ম দেবে এবং সন্তানকে সুশিক্ষা দিতে পারবে, সুশিক্ষায় মানুষ করতে পারবে। এবং সেই হিসাবে দেখতে গেলে সংরক্ষণটা যদি একটা সমান একটা অংশকে যদি এগোনোর কথা আমরা ভাবি তাহলে কিন্তু সংরক্ষণটা সেক্ষেত্রে একবারেই ঠিকঠাক সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যদি বলি যে পুরুষের হিসেব করে আমি দেখছিলাম যে 20% জেনারেল ছেলেরা রয়ে যাচ্ছে, তাদের জন্য 20% মাত্র চাকরির ক্ষেত্রে পদ থাকছে, তাদের কাছে প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। এসসি এসটি ওবিসি নারী সংরক্ষণ বাদ দিয়ে 20% হিসেব করে দেখা যাচ্ছে, 20 বা তার সাথে একটু বেশি জেনারেল ছেলেদের জন্য খুবই একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা। এবং অনেক ছেলের তো বড় করো ছেলেরা তো অনেক কিছু শেয়ার করতে পারে না, সংসারের দায়িত্ব, এটা তো আর্থিক দিকটা সামলানোর একটা দায়িত্ব মানে চলেই আসে, পারিবারিক ভাবে ছেলেদের উপর চলেই আসে। ছেলেদের মাথাতেও সেটা থাকে যে আমাকে পরিবারের আর্থিক হালটা ধরতে হবে, পরিবারের হালটা ধরতে হবে। তো তাদের কাছে একটু মানে এটা ভীষণই প্রতিযোগিতা। আচ্ছা, নতুন সরকারের পরিবর্তন তোমার কেমন লাগছে? একটু রাজনৈতিক প্রশ্ন। একদম মানে পরিবর্তন তো খুব ভালো লাগছে। এরপর জানি না যেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমরা তৃণমূল সরকারকে নিয়ে এসেছিলাম, সকলেই চেয়েছিলাম সেই মুমেন্টে যে তৃণমূল আসুক, কিন্তু সেই প্রত্যাশাতে অনেকটাই আমাদের মানে আমরা আশাহত হয়েছি। তারপর আবার নতুন সরকার এসেছেন, তো এই সরকারের কাছেও আমাদের অনেক আশা। বিশেষ করে আমি একটা কথা তো মনে করি যে হিন্দু যদি সরকারে থাকে তবেই দেশটা কিন্তু ধর্মনিরপেক্ষ থাকবে, এটা আমার মনে হয়। যে হিন্দু মানে যেটা মানে হিন্দু ধর্ম অনেক উদার তুমি বলতে চাইছো? আমি একদম হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে সম্মান করতে জানে, এবং যেহেতু বিজেপি হিন্দু ধর্মের প্রচার ওনারা করেন বা মানে হিন্দু বেস করে ধর্ম মানে রাজনীতিটা ওনাদের, এবং তা আমি মনে করি হিন্দু ধর্ম সমস্ত ধর্মকে মানে সম্মান করে, শ্রদ্ধা করে, সমস্ত মানুষকে শ্রদ্ধা, আমাদের সেটা আছেই তো পুরাণে। হ্যাঁ, আমাদের শিক্ষিত তো আমাদের সবসময় বলে যে তুমি অন্য কোনো ধর্মকে নিন্দা করতে পারবে না। আমাদের তো সবসময় রামকৃষ্ণই বলে গেছে যে কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কেউ জল, সবাই। রামকৃষ্ণ তো আরো সংস্কার করে দিয়েছে হিন্দু ধর্মকে রামকৃষ্ণ দেব এসে।
হ্যাঁ, তো এবং আমরা কিন্তু সমস্ত মানুষকে ভালোবাসি, আমরা মানুষকে শ্রদ্ধা করি, তার ধর্মকে শ্রদ্ধা করি, এবং কোনো মানুষকে কিন্তু আমরা মানে ক্ষতি করার মানসিকতা আমাদের হিন্দুদের মধ্যে থাকে না। যাই হোক, আবার আমরা প্রায় অনেকটা শেষের দিকে চলে এসে একটা কবিতা শুনি, আরেকটা কবিতা শুনি, আর দুটো প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করবো। তুমি কি আরেকটি গান করতে চাও? হ্যাঁ, এই মিতালি দি গানের কথা বলছি। হ্যাঁ, মালতী দি একটা গান হোক। হ্যাঁ, মালতী। ঘর ফেরা কবিতার নাম। এই কবিতাটি তোমার এই বইটাও একটু দেখিয়ে দাও দর্শকদের, তুমি এত কিছু এনেছো যখন। এটাও তবুও কি প্রেম বুঝেছো, এটাও একটা অন্তরার বই, কবিতার বই। এটা কত সালে প্রকাশিত হয়েছে? এটা মানে বাংলা একাডেমি থেকে 23 বোধহয় না 24-এ প্রকাশিত। এটা কি তোমার পত্রিকা? হ্যাঁ, এটিও হলো একটি গল্পের বই। এটা আচ্ছা, তুমি গল্পও লেখো? আচ্ছা, উজ্জীবন। বাহ। তার মানে তুমি কবিতা লিখছো, গল্প লিখছো, গান করছো, কবিতা পাঠ করছো, অনেক কিছুই তো তুমি এর সাথে যুক্ত। আচ্ছা, এক অরণ্য জন্ম, এই বইটা থেকেই করি, তাহলে আগের বইটা থেকে আগেবার করি। এক অরণ্য জন্ম। এক মুঠো রোদ্দুর কুড়াতে কেটে যায় এক জীবন। আশাহত চোখে আশা বাঁধি রোজ। জীবনের গোলক ধাঁধায় শুধুই পথ হারিয়ে ফেলা। আকাশ জুড়ে শব্দের ভেলা ভাসে। ওরা কাউকে আর কেউ ওদের ছুঁতে পারে না। ওরা শঙ্খমালা গাঁথতে চায় সৈকত জুড়ে। ওরা চায় আমার পরিবেশ ভাষা পৃথিবীর ভাষা হোক একদিন। হয়তো একদিন তাই হবে। বিবর্ণ ফ্রেমে লেখা হবে রঙিন কবিতা, জ্বলে ওঠা ও নিভে যাওয়ার গল্প। এক অরণ্য জন্ম ঘুমিয়ে আছে, অপেক্ষা শুধু শ্রাবণ ছোঁয়ার। বাহ, এই বইটা তো কবিতাটাও পড়ে নাও, পাঠ করেছো তুমি যখন পড়েছো। হ্যাঁ, এখান থেকে না উজ্জীবন একটি গল্পের বই, সেখান থেকে একটি ছোট্ট গল্প। আচ্ছা, গল্পের নামও কিন্তু উজ্জীবন। আচ্ছা। চুল এলো করে হৈমন্তী অন্ধকার ঘরে বসে আছে। জানলার পাল্লাটাও খোলেনি সকাল থেকে। বাইরে দোল উৎসব চলছে। পাড়ার বাচ্চারা, মেয়েরা, কাকিমারা একে অপরকে রং লাগাচ্ছে। হই হুল্লোড় শব্দে বন্ধ জানলার কপাট সত্ত্বেও ঘরে আসছে। হই হুল্লোড় শব্দ বন্ধ জানলার কপাট সত্ত্বেও ঘরে আসছে। মেয়েটা ঘরের মধ্যে নিশ্চুপ, এক জীবন্ত লাশ। কখনো বিছানায় শুয়ে আছে, আবার কখনো বসে আছে মুখ ঝুঁকিয়ে। লজ্জায় পাড়ার মধ্যে কোণঠাসা হয়ে রয়েছে হৈমন্তীর মা বাবা। মাঝে মাঝে বাচ্চাদের দল এসে বাইরের দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, জেঠিমা, হৈমন্তী দিকে একবার বাইরে পাঠাও না। হৈমন্তী দি ছাড়া এবার একদম ভালো লাগছে না। তোলা খেল, দিদির এবার শরীরটা ভালো নেই রে। কিছুক্ষণ পর দরজার বেলটা বেজে উঠল। কাকিমা, ও কাকিমা। কে? রুদ্র। দাঁড়াও, দরজাটা খুলি। হৈমন্তীর মা তড়িঘড়ি করে দরজাটা খুলল। হৈমন্তী কোথায় কাকিমা? ওই যে ঘরে বসে আছে। সারাদিন কথা বলে না, কিচ্ছুটি দাঁতে কাটে না। নিজেও মরবে, আমাদেরও মারবে বলে আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলো হৈমন্তীর মা। ভেতরের ঘরের দরজাটা খুলল রুদ্র। কেমন আছিস? জানলা দরজা বন্ধ করে ঘরটা ঘুটঘুটে অন্ধকার করে রেখেছিস তো বলে জানলাটা খুলে দিল। আলো আসতে দে, থামিয়ে রাখিস না। ততক্ষণে হাতের চেটোর ওপর টকটক করে জল পড়ছে হৈমন্তীর চোখ বেয়ে। ওর বিছানার কাছে দাঁড়িয়ে রুদ্র বলল, এবার আমারও দোল খেলার কথা নয়। তুই তো জানিস 7 মাস আগে আমার কত বড় দুর্ঘটনা হয়েছে।
সব ক্ষত ঠিক হয়ে গেছে এমনটা নয়, শরীরে কিছু দাগ আছে, ঘা এখনো আছে। আমার সাথে দুর্ঘটনা হয়েছে বলে আমি জীবনকে ঘৃণা করব, আমি বাঁচতে ছেড়ে দেব, এই ভাবনাটা ঠিক নয়। ধর্ষণও তো এক প্রকার দুর্ঘটনা, তাই না? তুই আলো ঢুকতে দে, জীবনে আলো ঢুকতে দে, আবার জীবনের গতিতে ফের। এই বলে রুদ্র হৈমন্তীর 2 গাল রাঙিয়ে দিল গোলাপি আবিরে। বাহ, খুব সুন্দর একটা আশার ভালোর বার্তা পেলাম, ভালো লাগলো, খুব সুন্দর আশার কথা। গল্প, তুমি আরও গল্প লেখো, কবিতা লেখো, খুব ভালো হলো। আচ্ছা, আমি আর নেক্সট দুটো প্রশ্ন করব তোমাকে। সেটা হচ্ছে যে দুর্গাপুরের সাহিত্য চর্চা তুমি তো করছো, দেখছো কেমন হচ্ছে, এবং এই নিয়ে তোমার কি মতামত? দুর্গাপুরের সাহিত্য চর্চা, আমাদের দুর্গাপুরে একটা সুন্দর পরিবেশ আছে। আমরা সাহিত্য চর্চা সুন্দর হয়, সংস্কৃতির চর্চা সুন্দর হয়। আমরা বড়দের মোহিতা, রণজিৎদা, তারপরে প্রণয় রায় কাকু, বা আরও অনেকে রয়েছে, বয়োজ্যেষ্ঠ কৃষ্ণ জেঠু, তো ওনারা রয়েছেন, ঝর্ণাদি ছিলেন, আরও অনেকে আমি যাদের নাম বললাম না, বাসুদেব মণ্ডল, তারা এই যে সুন্দরভাবে একটা আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখেন বা আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মানসিকতা রাখেন। এবং তুমি তো আছোই, তুমি আছো, স্নেহা সিস্তা রয়েছেন। তো আমি এরপর বলবো, যেটা দাদারা রয়েছেন, সকলে রয়েছে, কিন্তু মহিলাদের মধ্যে মহিলাদের একটু এগিয়ে আসতে বলবো। কারণ মহিলারা অনেকে, আমরা কবিতা পাঠের অনুষ্ঠান বলি আর সাংস্কৃতিক অনুষ্ঠান বলে 80% মহিলা থাকে, তাই কি না? তুমি একটু লক্ষ্য করবে 80% মহিলা থাকে, 80-র বেশিও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মহিলা প্রথম সারিতে, কিন্তু মানে যে না, আমি অপরকে সুযোগ করে দেব, এবং আমি একটা সংস্থা চালাবো, এই বা আমি কিছু একটা সম্পাদনা করব, এই জায়গাটা কেন মহিলারা ভীত হচ্ছে না? আমি তো জানি মহিলারা সমস্ত কাজই সঠিকভাবে এবং নিপুণতার সাথে করতে পারে। মানে সংগঠক হিসেবে তুমি কোনো মহিলা? হ্যাঁ, আমি চাইছি যে আরো বেশি সংখ্যক মহিলারা আসুন, কারণ মহিলারা, গবেষণাও বলছে, একটু হয়তো তোমার রাগ হবে, মহিলারা কিন্তু যে কাজে থাকেন, মহিলারা কিন্তু পুরুষের তুলনায় বেশি সৎ হন এবং নিষ্ঠাবান হন এবং নিপুণভাবে করেন। তো যে কাজে অধিক সংখ্যক মহিলা থাকবে, আরো সুন্দরভাবে এগিয়ে চলবে। মহিলাদের এগিয়ে আসতে বলবো, সংগঠক হিসেবে বলবো, অপরকে মানে সংগঠক হওয়া মানে একটা কোনো কিছু, মানে অপরকে সুযোগের, অপরকে তারপর দায়িত্ব নিয়ে সেটাকে সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং অপরকে, এবং একটা সংস্থা তো একটা গাছের মতো হয়, প্রচুর পাখিরা আসে সেখানে, কিচিরমিচির করে, তাই না? একটা তো বসার জায়গা মানুষের, তাই না? সেই সংস্থাকে মানুষের এই যে চেতনাগুলো, সাংস্কৃতিক চর্চাটা সুন্দর হয়, সাহিত্যের চর্চাটা সুন্দর হয় একটা সংস্থার মধ্য দিয়ে, এবং সুস্থ সংস্থা সবসময় মানুষকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তো এটা বলবো। আর একটা বলবো যে কিছু ক্ষেত্রে দেখেছি যে মানুষ খুব মানে এই যে সরকারি অনুষ্ঠানগুলো বলুন বা কবিতা পাঠের অনুষ্ঠানে আমি দেখেছি যে নিজেদের কিছু কিছু সম্পাদক যারা মঞ্চটাকে ধরে নেন এবং নিজেদের লোকদেরই তারা সেখানে সুযোগ করে, সেই বিষয়গুলো একটু বন্ধ হোক। এগুলো খুব সংকীর্ণ মানসিকতার পরিচয়। দুর্গাপুরে যারা কাজ করছে সবাইকে আমন্ত্রণ করা হয় হোক, শুধু একদম সবাইকে গোষ্ঠী করে এগোনো, এটা দ্বন্দ্ব ঠিক বলবো না, কারোর সাথে কারো অত আমাদের দ্বন্দ্ব নেই, কিন্তু আমি আমার গোষ্ঠীর লোকদের, এমন আমি একটা জায়গা দেখেছি যে একটা মেলাতে একটি প্রতিযোগিতা হলো, সেখানে সেই সংস্থার লোকই কিন্তু পুরস্কার পাবে। তিনি বিচারকে ছিলেন, তিনি প্রতিযোগিতার মধ্যেও তার সংস্থার, আমার সংস্থার লোক। এই যে ব্যাপারগুলো তাদেরকে এগিয়ে দেওয়া, এবং আরো ভেতরে ভেতরে অনেক আছে বিষয়, এবং হ্যাঁ, এবং যারা মহিলা হিসাবে যখন আমি কাজ করতে এসেছি না, সম্পাদনা করেছি, আমাকে তো
একজন দুর্গাপুরেরই ভদ্রলোক বললেন যে অনেকে অনুপ্রেরণা দিয়েছেন বাইরের মানুষ। যখন প্রথম অনুষ্ঠানটা করেছিলাম না 2019 সালে, তখন প্রচুর মানুষ এসেছিল, প্রচুর বাচ্চাদের সেই অনুষ্ঠানে আমি যুক্ত করেছিলাম। প্রায় গোটা পশ্চিমবাংলা থেকে বহু মানুষ এসেছিলেন, যারা এসে কবিতা পাঠ করেছেন, সম্মানিত হয়েছেন। তো তখন অনেক লোক, মানে সিঁড়িতে বাচ্চাদের অভিভাবকরা দাঁড়িয়ে আছে, তো প্রায় 200-250 লোক উপস্থিত হয়ে গেছিল এক সময়। মঞ্চটার অতটা কিন্তু ক্যাপাসিটি ছিল না হলটার, কিন্তু তাও মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তাও অধৈর্য হয়নি। তো এটা হয়েছিল, আমি গিয়েছিলাম মনে হয় না, তোমাদের ওই বিধাননগরের দিকে হয়েছিল কি? বিধাননগরের দিকে 19 সালে হয়েছিল। 19 সালে সেক্টর টুসির বোধহয়, সেক্টর টুসির যে ওপরে হলটা রয়েছে, সেক্টর টুসি না স্যান্টোস, ওপরে একটা হল আছে, ওখানে হয়েছিল। তো তো বেশ জাঁকজমকভাবে হয়েছিল। তখনই আমার একজন সম্পাদক উনি ফোন করলেন, বিশিষ্টজন দুর্গাপুরে। উনি বললেন যে একটা পত্রিকা সম্পাদনা করার মতো আমি কি জানি। হয়তো উনি ঠিকই বিবেচনা করেছেন আমি সত্যি কিছু জানি না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। আমি সৎভাবে, আমি পত্রিকা বিক্রি করি না, মানুষকে সুযোগ বলে। তুমি যেটা কথা বলছো, সে তো বলে দুর্গাপুরে সে সম্পাদক তৈরি করেছে অনেক। যাই হোক, তো একটা তিনি অবশ্য আমন্ত্রিত ছিলেন না অনুষ্ঠানে, কিন্তু উনি বলেছেন অন্য, উনি তুমি যার কথা বলছো তার কথা আমি বলছি না, অন্য একজন বলেছিলেন যে আমি কি জানি। আমি বললাম না, আমি কিছু জানি না। আমি এখনো মনে করি যে আমি সত্যি কিছু জানি না। আমরা তো তাই, আমিও তো তাই এখনো মনে করি শিখছি। শেখা কি শেষ আছে? আমরা কি সঠিকভাবে কিছু করতে পারছি? আমাদের থেকে কত বিশিষ্ট জন যারা রয়েছেন, রবীন্দ্র গুহ, দুর্গাপুরে বিমান চট্টোপাধ্যায়, যারা সারা পশ্চিমবঙ্গে যারা এক নামে চেনে, তারা ফোন করে, তাদের সঙ্গে কথা বলি। আমরা তো তাদের সঙ্গে তাদের ছায়া রেখে, মানে সামনে রেখে এগোতে চেষ্টা করছি। চেষ্টা করতে তো ত্রুটি কোথায় বলো? চেষ্টা করে যদি আমার সৎ পথে যদি আমি একটা জিনিস 10টা লোককে নিয়ে চেষ্টা করি, তা নিজেও এগোচ্ছি, সবাই এগোচ্ছে, বাচ্চারাও শিখছে। কারোর তুমি একদম ডিমোটিভেট হওয়া উচিত। এবং আমি একজন, যে কথা থেকে প্রসঙ্গ শুরু হলাম, আমি যেটা লোকে ভাবলো যে একজন নারী যখন কিছু জিনিস করছে, সংগঠন চালাচ্ছে বা সম্পাদনা করছে, তখন সে আমাদের আন্ডারে থেকে করবে। হ্যাঁ, মানে যে তার সেটা কেন হবে? আমি আমার সংস্থা, আমার মতামত থাকবে, আমি আমার সংস্থার যারা পরিচালন কমিটি আছে তাদের সাথে চলবো। অপরে কারো আন্ডারেই বা থেকে কেন আমি কাজ করব? হ্যাঁ, সে আমাকে বলবে তুমি ওই ব্যক্তির সাথে কথা বলো, তো কথা বলবো। সে বলবে না, ওকে তুমি অনুষ্ঠানে আমন্ত্রণ করবে না, তো আমি আমন্ত্রণ করবো না। এরকমটা কেন হবে? তো সেই নিয়ে আমি অ্যাকচুয়ালি স্বাচ্ছন্দ্য মনে করে মানে কাজ করা, স্বাধীনভাবে কাজ করার বেশি মানে পছন্দ করি আর কি। সেটা দেখেছি তোমার কাজগুলো, তুমি করছো, নীরবে কাজ করছো, আমি দেখতে নীরবে কাজ করছো। এবং অনেক, খুব একটা অনুষ্ঠানে তোমাকে দেখি না, মানে অনুষ্ঠান হয়তো সময় আমিও যেতে পারি না, কিন্তু আমি দেখি তুমি অনুষ্ঠান একটু অ্যাভয়েড করে চলো। আসলে তোষামোদের ব্যাপারটা না আমার পছন্দ নয়। হয়তো তোষামত করাটা আমি দেখেছি এই সমস্ত জায়গাতে না, ঠিক তোষামতের একটা ব্যাপার থাকে। আর এমনও হোয়াটসঅ্যাপে মেসেজ আমাকে অনেকে দেখিয়েছে, আপনি এই সম্মান পাবেন 2500 টাকা দিন, 5000 টাকা দিন। এইগুলো ঠিক এই জায়গাটা আমার মনে হয় না আমার উপযুক্ত জায়গা। আমি এগুলো পছন্দই করি না, কোনোদিনও দরকার নেই। তুমি নিজের মতোই কাজ করো, এটাই তোমাকে, তুমি তো বাচ্চাদের নিয়ে কাজ করছো। তোমাকে আমার একটা অনুরোধ রইলো যে শিশুদের নিয়ে তো দুর্গাপুরে সেরকম কিছু হচ্ছে না, ঝর্ণা দিয়ে তো চলে গেলেন। শিশু সাহিত্য নিয়ে যদি তুমি আবার একটা পত্রিকা, আমি এটা ভেবেছি। আমি তোমার সাংস্কৃতিক যে প্রতিযোগিতা, সেটার কথাও ভেবেছি, যে কারণ আমরা না অনেক বছর প্রতিযোগিতা করেছি এবং চেষ্টা করেছি প্রতিটা বাচ্চাকে একটা ছোট, যে বাচ্চাটি সুযোগ পেল না তাকে ছোট হলেও একটি উপহার দেওয়া এবং তার মনটাকে ধরে রাখা।
কিন্তু প্রচুর ব্যস্ততাও ছিল মাঝখানটা, কারণ পরিবারের দিক থেকে, পারিবারিক দিক থেকে আরেকটা দিক আমি বলতে ভুলে গেছিলাম, একটা আমার মানে অনুষ্ঠানের শেষের পর্যায়ে আমার এটা তোমাকে না বললে তুমি হয়তো একটু ক্ষুণ্ণ হবে, তোমার একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি বলছি, এটা আমি আজকে ভেবেইছিলাম বলবো, অনুষ্ঠান অনেকটা সময় চলে গেল। তো অন্তরা, তুমি মাঝখানে খুব অসুস্থ ছিলে, কিন্তু তুমি সেটা কাউকে জানতে দাওনি। আমি জানতাম, তুমি আমাকে বলেছিলে দাদা হিসেবে, কিন্তু আমি আজকাল দেখি যে সোশ্যাল মিডিয়াতে মানুষ একটু জ্বর হলে, আমি নিজেও হার্টের পেশেন্ট, অনেকেই জানে না, কিন্তু তারা আপসেট হয়ে পড়ে, কিন্তু তোমাকে দেখে তোমাকে বলতে হবে ফাইটার, তুমি তো একটা সময় প্রচুর সেসব নিয়ে তুমি কখনো ফেসবুকে একদম বলি না, ওগুলো আসলে অসুস্থতার ব্যাপারটা তো নেগেটিভ কোনো জিনিসই না আমি না ছড়াতে চাই না। আমি হয়তো অনেক নেগেটিভ আঘাত পাই, কিন্তু না আমি আমার মধ্যে থেকে সেটাকে আবার পজিটিভ ভাবে চেষ্টা করি। তুমি তো একটা সময় খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো। একদম খারাপ সময় যখন আমার শুরু হলো, যে না যখন ভাবলাম না আমাকে অপারেশনটা করাতেই হবে, বা শরীরের ভিতর প্রচুর ইনফেকশন হয়ে গেছিলো, তো তখন যেদিন আমি যাব, মানে তার 15 দিন আগে আমি বাড়িতে একটা অনুষ্ঠান করি দীপাবলির, সেখানে অনেকজন মানুষ, প্রায় 30 জন এসেছিলেন। দীপাবলিতে আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান হয়, এমনিতে তো প্রতি মাসে হয়, দীপাবলিটা আমি পুজো করি একটা, সেখানে রাতে ডিনার থাকে, সকলে মিলে আমরা প্রসাদ গ্রহণ করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একটা চলে, এবং বহু মানুষকে সম্মানিত করি ওই মঞ্চ থেকে। তো সেখানে সেই অনুষ্ঠানটা করি, এবং তারপরে আমি অপারেশনে যেদিনকে যাই, মানে আমার সব যেদিনকে যাচ্ছি আমি প্লেনে, তো আমি বাচ্চাদের উদ্দেশ্যে একটি কবিতা লিখেছিলাম, মেঘের দেশ, ও মানে ছবি তুলে বাচ্চাদের স্কুলের গ্রুপে দিয়েছিলাম। ছোট ছোট বাচ্চারা, ওরা আমার মেসেজ লিখছে, ম্যাম আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার মধ্যে আসুন। যখন আমি ভর্তি হচ্ছি তখন, ম্যাম আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো মেসেজটা দেখে আমার চোখ দিয়ে জল বলছে, ম্যাম আমারও ওদের পরীক্ষা, ওদেরকে ছেড়ে, আসলে ছোট বাচ্চা তো, স্টুডেন্ট আর শিক্ষিকার সম্পর্কটা থাকে না তখন। ছোট বাচ্চার সাথে যখনই হয়, বয়সটাও বাড়ছে, আমাদের মায়া দয়াটা বেশি পড়ে যায়, ওদের প্রতি টান বেশি পড়ে যায়। হ্যাঁ, তো তারপরে আবার অপারেশন হয়ে এসেছি আমি। অক্টোবরের 11 তারিখ অপারেশন হয়েছে, মানে ডিসেম্বরের 11 তারিখ আমার অপারেশন হয়েছে, জানুয়ারির 12 তারিখে আমি আবার ঘরে বিবেক উৎসব করেছি। মানুষজন এসেছেন, আয়োজন হয়েছে সকলে মিলে। তো চলছে জীবন এইরকমই, নেগেটিভ দিকটা না দেখিয়ে পজিটিভ দিকটা দেখানোটাই আমার মনে হয় যে জীবনের একটা অন্যরকম বার্তা দেওয়া। এটাই সবসময় এরকম ভাবেই থাকো, সুস্থ থাকো। লাস্টে কি আমরা একটা গান করবো না কবিতা? গানই করবো, একটা গান করে আজকে অনুষ্ঠান শেষ করবো এখানে। প্রায় 1 ঘন্টা অতিক্রম করেছে ইতিমধ্যেই। কিছু তুমি কি পাঠ করতে চাইছিলে? হ্যাঁ, একটা জীবন মানে একটা লেখা ছিল, কিন্তু ওটা খুঁজে পাওয়া এই মুভমেন্টে হয়তো খুঁজে রাখলে ভালো করতাম। পরিচয় কবিতাটি একটু বলি, যেটা জয়ন্তদার মঞ্চে এলাম আমি, তো পরিচয় কবিতাটি একটু বলি, তারপর একসাথে আমরা একটা গান দিয়ে শেষ করবো দুজনে। একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুতায় ছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এই আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কোনো কনক চাপার তল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাটির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে
শুধায়েছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মরলাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বাহ, অসাধারণ, খুব সুন্দর। খুব ভালো থাকো অন্তরা, এইরকম ভাবেই তুমি কবিতা, গল্প, আবৃত্তি সব কিছু বাচ্চাদের নিয়ে থাকো। খুব ভালো লাগলো আজকে যে এত দূর থেকে তুমি এসছো। প্রথম এলে আমার বাড়িতে, অনেক দূর থেকে এসছো, বাড়ি খুঁজে এসছো। একটা মঙ্গলদ্বীপ জেলে গানটা হ্যাঁ, একটা এই করি আমরা শেষ করি, তারপর চলো। আমার বাড়িতে সিগন্যাল খুব আচ্ছা। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। বাহ, খুব সুন্দর, অসাধারণ। আর নমস্কার, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ অন্তরা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই আমাদের সমৃদ্ধ করে যাও সবাইকে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সামনের সপ্তাহে আবার দেখা হবে অন্য কোনো সাহিত্যিকের সঙ্গে। তো আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান এখানেই শেষ করছি।